জনাব গিয়াস আহমেদ, আমরা যখন এই শেখ হাসিনা সরকারের পতন হলো, তারপরে শুনলাম যে বলা হয়েছিল যে নতুন স্বাধীনতা, আমাদের স্বাধীনতা অর্জন করেছে, দ্বিতীয় স্বাধীনতা। তো এখন আর তারা স্বাধীনতার কথা বলছে না, এখন তারা নতুন বাংলাদেশের কথা বলছে। তো বিএনপি এই নতুন বাংলাদেশে এই জুলাই সনদ যেটি ঘোষণা করা যাচ্ছে, সেটি হলে পরে তো বাংলাদেশের সংবিধান থাকবে না। বিএনপি অ্যাটলিস্ট বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তিনি মুক্তিযুদ্ধের ঘোষক দাবিদার, তিনি একজন সেক্টর কমান্ডার ছিলেন। বিএনপি মুক্তিযুদ্ধের দল, তাই না? তো এগুলো কিছুই থাকবে না, সেক্ষেত্রে বিএনপির ভূমিকাটা কি, তা কিভাবে গ্রহণ করবে? ধন্যবাদ। আসলে আমি একটু ব্যাকেই যেতে চাই, সেটা হলো যে আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতি তো হওয়ার কথা ছিল না। আমরা ৭১ সনে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে অর্জিত স্বাধীনতা, ন্যায় বিচার হবে, ভোটের অধিকার থাকবে, কিন্তু সেটা তো বিগত দিনে হয়নি। আর এই আওয়ামী লীগ যে স্বাধীনতার পক্ষে শক্তি হিসেবে দাবিদার, তারাও সেটাকে সেই গণতন্ত্র হত্যা করেছে, ন্যায় বিচার হত্যা করেছে, ৭১-এর যে চেতনা সেটা হত্যা করেছে। যে এই সমস্ত কারণেই কিন্তু আজকের এই যে বর্তমান দেশের যে ওই পরিস্থিতি। তো এই পরিস্থিতি দায়ী প্রথমে তো আওয়ামী লীগ, কারণ তারা ওয়ান ওয়ে চলেছে, একদিকে চলেছে ভারতীয় মানে প্রেসক্রিপশনে। তো এটা তো স্বাধীনতার মানে মূল মন্ত্র না, মূল চেতনা না। আর যেই কারণেই জুলাই যে অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন হয়েছে। তো কথা হলো যে এখন একটা তো পরিবর্তন করতে হবে, পরিবর্তন তো দরকার। আপনি যেই নামেই ডাকেন এটা, আর যেই নামকরণই করেন, এই পরিবর্তন তো প্রয়োজন আছে। আজকে সেই প্রয়োজনটা হচ্ছে কিনা সেটাই প্রশ্ন, যে সেই পরিবর্তনটা হচ্ছে না। এখানে আমি মঞ্জুরুল হক সাহেবের সাথে একমত যে পরিবর্তনটা হচ্ছে না, কিন্তু এই পরিবর্তনটা প্রয়োজন, আমাদের সংস্কার প্রয়োজন, যে আমাদের যে মন মানসিকতা, সেই মন মানসিকতার প্রয়োজন আছে। আজকে আপনার আইন করে কিন্তু সবকিছু আপনার পরিবর্তন হবে না, যদি আমাদের মন মানসিকতা যদি আমাদের পরিবর্তন না হয়, আমাদের যদি চরিত্র আমাদের পরিবর্তন না হয়, তাহলে যতই আইন করেন না কেন, আইন করে কিন্তু কিছুই হবে না। আজকে এই মানে মন মানসিকতা পরিবর্তন করতে হবে, দেশপ্রেম থাকতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যে কেউ যদি আইন ভঙ্গ করে। কিন্তু সেই আইন ভঙ্গ করার পরে আমরা তো সেই শাস্তিমূলক কোনো ব্যবস্থা দেখছি না। এটা বিগত দিনে আওয়ামী লীগের সময় আমরা দেখিনি। আর যেই কারণে এই পরিবর্তনের যে আমরা যে বক্তব্য দিচ্ছি, কিন্তু বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকারও সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। যেমন আমাদের এই মন্ত্রণালয়ের অনেকের বিরুদ্ধে যে অভিযোগ আছে, দুর্নীতির অভিযোগ আছে, যাদের পিএস, এপিএস, তদবির বাণিজ্য, এগুলি নিয়েও কিন্তু কোন রকম বিচারের সম্মুখীন তারা হননি। আপনার আজকে যদি সজীব ভুইয়ার এপিএস, পিএস যে দুর্নীতির অভিযোগে দুদকে ডাকা হলো, সেই মন্ত্রীর সেই উপদেষ্টা তো থাকার কথা না। যদি আমরা পরিবর্তনের কথাই বলি, তাহলে তাকে পদত্যাগ করা উচিত ছিল। তাহলে বুঝতে পারতাম, হ্যাঁ, আমরা পরিবর্তনের জন্য প্রস্তুত। তো যাই হোক, আমাদের দেশের যেই যায় লঙ্কায়, যে সেই হয়ে যায় রাবণ। আমাদের এই ডক্টর ইউনূস সাহেব একজন বিশ্ববরেণ্য ব্যক্তি। তিনি যথাসময়ে হাল ধরেছিলেন। সমস্ত জাতি তাকে সমর্থন দিয়েছিল, দলমত নির্বিশেষে। কিন্তু আমি মনে করি তিনি একটি ভুল করেছেন, যে তিনি বিএনপিকে ঠেকানোর জন্য, যে বিএনপি যে নিশ্চিতভাবে ক্ষমতায় চলে আসবে এবং বিএনপিকে একটি ঠেকানোর জন্য তিনি একটি এনসিপি নামে একটি ছাত্রদের দিয়ে দল গঠন করলেন। এটাই মনে করি আমি যে একটা বিরাট মিস্টেক, ভুল হয়েছে। কারণ এনসিপি এখন সরকারি দল হিসেবে পরিণত হয়েছে এবং এই বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার, তারাও একটি দল বা সরকারি দল হিসেবে বিএনপিকে বিরোধী দল হিসেবে ঠেকানোর জন্য চেষ্টা করছে। তো তাতে হয়েছে কি, এই যে জুলাইয়ের যে একটা ঐক্য ছিল, যে ঐক্যের মাধ্যমে অনেক কিছু করা যেত, কিন্তু সেই ঐক্যের ফাটল ধরেছে। আর এই ফাটল ধরবার কারণে আমি মনে করি সন্দেহ, অনেকে বলেন যে ইউনূস সাহেব 5 বছর থাকতে হবে, 10 বছর থাকতে হবে, নির্বাচন দরকার নেই। তো এই সমস্ত কথায় কিন্তু আজকে ফাটল ধরেছে ঐক্য। তো সেই কারণে আমি মনে করি এই জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা এবং ডক্টর ইউনূস সাহেব, তিনি নিজেই দায়ী। তবে আমি আশাবাদী, কারণ যে একটি সংকট সৃষ্টি হয়েছিল আপনার লন্ডনে গিয়ে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সাথে যে একটা আলোচনা করে, যে তারা যে একটি মানে
ওয়াদাবদ্ধ হয়েছেন যে নির্বাচনের ব্যাপারে, যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিবেন রমজানের আগে, এই ব্যাপারে জাতি কিন্তু এখন একটা আশ্বস্ত হয়েছে যে হ্যাঁ একটা নির্বাচন হচ্ছে। তো নির্বাচন দরকার, নির্বাচন দিতে হবে, কারণ এই নির্বাচনের মধ্যে এই সরকার সংস্কার করতে পারবে না। সংস্কার কিন্তু প্রয়োজন আছে, কিন্তু আবার এমন কিছু সংস্কারের নামে এমন কিছু মানে তারা প্রস্তাবনা আনছে যাতে মানে বিএনপি যেহেতু ক্ষমতায় আসবে, মানে তারা জানে বিএনপিটা ক্ষমতা আসতেছে, অর্থাৎ বিএনপিকে কিভাবে ঠেকানো যায়, মানে এই ধরনের কিন্তু একটা মানে অনেক সংস্কার, অনেক প্রস্তাবনা এসেছে যেগুলি গ্রহণযোগ্য নয়। আমার মনে হয় যে যদি এই অন্তর্বর্তীকালীন সরকারটা যদি নিরপেক্ষ থাকতো, তাহলে নিরপেক্ষ থাকার ফলে অনেক কিছু যেটা নাকি রাষ্ট্রের প্রয়োজনে, জনকল্যাণের প্রয়োজনে, ন্যায় বিচারের স্বার্থে, সেটা কিন্তু জনগণের বা রাজনৈতিক দলগুলোর আলোচনার মাধ্যমে সেটা বেরিয়ে আসতো। তো যাই হোক, এখন যেটা বলতে চাচ্ছি যে সেটা হলো এই জুলাই ঘোষণাপত্র বলেন, যেটাই বলেন, সেটা হলো আপনার ৭১ জীবনে আমাদের মূল শক্তি, ৭১-এর চেতনা। আমাদের বিএনপি একটি মুক্তিযুদ্ধের দল। আপনি বলেছেন যে স্বাধীনতার ঘোষণা দাবি করে, আসলে স্বাধীনতার তো ঘোষণা দিয়েছে, দাবি করবো কেন? জিয়া রহমান সাহেব তো স্বাধীনতার ঘোষণা দিয়েছে, তিনি তো মানপত্র পাঠ করেননি, তিনি খবর পাঠিয়েছিলেন না যে একটা খবর তিনি পাঠ করছেন, তা তো না, তিনি একটা ঘোষণাই দিয়েছেন। হ্যাঁ, যে তার নাম নিয়েই ঘোষণা দিয়েছেন প্রথমে, তারপরে শেখ মুজিবুর রহমানের নাম সংযুক্ত করেছেন। তো যাই হোক, এটা উনি নিজেই দিয়েছেন। তো সেক্ষেত্রে আওয়ামী লীগের যে আপনি শেখ মুজিবুর রহমান তো আর স্বাধীনতা ওই সময় চাননি। তিনি চাবেন কেন? কারণ তিনি তো জনগণের ভোটে প্রধানমন্ত্রী হয়েছেন পাকিস্তানের। তো তিনি তো অবশ্যই পাকিস্তানের প্রধানমন্ত্রী যেটা দাবি চাচ্ছিলেন সেটা তিনি চাইতেই পারেন, সেটা দোষের কিছু নয়। কিন্তু জনগণ চেয়েছে যে স্বাধীনতা, কারণ এই পশ্চিমা শক্তি তারা ধোঁকাবাজ, তারা আপনার শেখ মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রী বানাবে না, সেটা জনগণ জানতেন, ছাত্ররা জানতেন। তখন ছাত্ররা আন্দোলন করেছে, ছাত্ররা সবসময় আন্দোলন করেছে। আমরা যখন ঢাকা ছিলাম, ছাত্র ছিলাম, তখন আন্দোলন করেছি, এদেশে স্টুডেন্ট হিসেবে এসেছি, এদেশে এসে স্টুডেন্ট হিসেবে আমরা বাংলাদেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে আন্দোলন করেছি। তাই বলে ছাত্ররা আন্দোলন করলেই যে ক্ষমতা যেতে হবে, লেখাপড়া বাদ দিয়ে তাদেরকে মন্ত্রী মিনিস্টার হতে হবে, এমন কোনো কথা নয়। এবং ৫২ থেকে শুরু করে ৭১ এবং ৯০, ২৪-এ আমরা দেখেছি। এই ২৪-এ এসে আমরা একটা ব্যতিক্রম দেখলাম যে ছাত্ররা আন্দোলন করেছেন। কিসের উপর, কি জন্য আন্দোলন করেছেন? তারা তো আর আপনার সরকার পতনের আন্দোলন করেনি, তারা করেছে, তারা সংস্কারের জন্য। কিসের সংস্কার করেছে? তারা মানে সংস্কার চেয়েছে, কোটা সংস্কার। কোটা মানে কি, যে কর্মসংস্থান, যে একটা আওয়ামী লীগ যে কোটার নামে তাদের নিজস্ব নেতাকর্মীকে, ছাত্রলীগ দেরকে যে চাকরি দেওয়ার যে প্রশ্নপত্র ফাঁস করে যে মেধাশূন্য করবার যে একটা প্রক্রিয়া ছিল, সেটার বিরুদ্ধে তারা আন্দোলন করেছে। সেই আন্দোলনটা ন্যায্য ছিল, কিন্তু তাদের আন্দোলন কিন্তু সরকার পতনে ছিল না, তাদের রাজনৈতিক দর্শন ছিল না, তারা রাজনৈতিক দলের সাথে কোনো সম্পৃক্ত ছিল না। অত সেক্ষেত্রে যখন আমরা দেখেছি, দেখেন ডিবি হারুনের হোটেলে গিয়ে তারা কিন্তু আন্দোলন প্রত্যাহার করেছিল এবং বলেছিলেন যে যেহেতু কোর্টের মাধ্যমে কোটা সংস্কার মেনে নেওয়া হয়েছে, সেই কারণে তারা মানে প্রত্যাহার করেছে। সেই প্রত্যাহারটা হয়তো চাপে হতে পারে, আর চাপ নাও হতে পারে, কিন্তু চাপে হলেও কিন্তু জনগণ, ছাত্র জনতা যারা বাইরে ছিল, তারা কিন্তু সেটা মেনে নিত না, যদি মানে নেয়নি, নিত না বলতে আমি যদি মনে করি তারা অনেস্টলি যদি সত্যি যদি ছাত্ররা যদি প্রত্যাহার করে, মানে আন্দোলনটা প্রত্যাহার করে নিতেন, তবু কিন্তু জনগণ, মানে তারপর বিএনপি, রাজনৈতিক দল, তারপর মানে সমস্ত মানে অ্যাক্টিভিস্ট, তারা কিন্তু মাঠে নেমে এসেছে এই সরকারের, আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। অতএব তখন আর পিছনে ফেরার আর সুযোগ ছিল না। তো সেই ক্ষেত্রে এই কৃতিত্ব শুধু এই ৪ জন সমন্বয়ককে দিলে হবে না। তো এই কৃতিত্ব হলো সারা বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে এসেছে। কিন্তু আমাদের ইউনূস সাহেব এই ৪ জনকে বা ৫ জনকে মাস্টার মাইন্ড হিসেবে তাদেরকেই কৃতিত্ব দিলেন, তাদেরকেই ক্ষমতায় বসালেন। তো এটা এবং এটা ঠিক হয়নি। তো আমি মনে করি যে জাতীয় একটা ঐক্যের প্রয়োজন, যে কিভাবে দেশ চলবে, কিভাবে আমাদের দেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন আছে, বৈদেশিক আগ্রাসন আছে, দেশীয় চক্রান্ত আছে, ক্ষমতালোভী আছে, দুর্নীতিবাজরা আছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করব যে অবশ্যই একটা ঐক্য আমাদের প্রয়োজন আছে। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে দেশটাকে এগিয়ে নিতে হবে, দেশটা আমাদের। এবং এখানে সমস্ত দল একসাথে কাজ করা উচিত। কিন্তু আমরা দেখেছি যে ক্ষমতায় যাবার জন্যে মানে বিভিন্ন ধরনের প্রক্রিয়া। একটা জিনিস এখানে বলতে চাই, বিএনপি কিন্তু এই গণঅভ্যুত্থানের
ফলেই যে বিএনপি সুযোগ এসেছে মানে ক্ষমতায় যাবার তা নয়। কিন্তু আওয়ামী লীগের আমলে যতগুলি নির্বাচন হয়েছে, ততগুলি নির্বাচন যদি সুষ্ঠু হতো তাহলে বিএনপি ক্ষমতায় আসতো, এই তিনবারে আসতো। এমন না যে বিএনপি এবার একটা আলাদিনের চেরাক পেয়ে গেছে, এবার একটা ওই অভ্যুত্থানের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসছে। জি, বিএনপি যদি আলাদিনের চেরাক পেয়ে গেছে আপনি বলছেন, আমরা কেউ বলি না এখন পর্যন্ত। এখন কিন্তু ধরেন লন্ডনে আপনি বলছিলেন যে একটা দেশের মানে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের মধ্যে যে বৈঠক হয়েছে, এটার ফলে একটা নতুন কিছু সৃষ্টি হয়েছে আপনি বলছেন। তো বৈঠকে আসলে কি হয়েছে? এবং বিএনপি দাবি করেছিল তারা ডিসেম্বরে নির্বাচন চায়। ডিসেম্বর মানে ডিসেম্বর, হ্যাঁ। তারপরে কি কারণে তারেক রহমান নিজ দায়িত্বে নিজ উদ্যোগে তিনি ফেব্রুয়ারিতে চলে গেলেন? 1 নাম্বার। 2 নাম্বার, ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না, ডক্টর ইউনূস বলেছেন তিনি এপ্রিলে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে চান, মানে অলরেডি 2 মাস তিনি পিছিয়ে দিয়েছেন। মানে লন্ডন বৈঠকে কি এমন হলো যে তারেক রহমান তার দাবি থেকে সে নিজেই সরে গেল? না, এটা ডিসেম্বর বলতে মানে এই সরকার বলছিল ডিসেম্বর থেকে আপনার জুলাই না জুন। তো এখন মনে করেন একটা রাজনীতিতে তো এমন না যে আমাকে আমাকে ডিসেম্বর হতেই হবে বা জুনে হতেই হবে। এটা আলোচনার মাধ্যমে যেটা নাকি আলোচনার আগে তিনি নিজে থেকে বললেন। না না, আলোচনা আমরা হচ্ছে কি রমজানের মাসে, রমজানের আগে এটা সুইটেবল টাইম। এটা ডিসেম্বর হতো, ডিসেম্বর টু ফেব্রুয়ারি হলো বেস্ট টাইম ফর নির্বাচন। আপনার ফেব্রুয়ারির পরে আপনার রোজা এসে যায়, তারপরে ঝড় বৃষ্টি, এটা হয় না। সেই ক্ষেত্রে এখন ডক্টর ইউনূস সাহেবদের দাবি হলো যে তারা সংস্কার করতে চান, জনগণকে দেখাতে চান। এখন যদি আপনার এই 2 মাসের কারণে আবার সরকার বলবে যে বিএনপির কারণে আমরা সংস্কার করতে পারলাম না, যেটা বলে থাকে, তো সেই কারণে আপনার একটু ফ্লেক্সিবল হয়ে যে রমজানের আগে, যেখানে জামাতও কিন্তু বলেছিল রমজানের আগে ফেব্রুয়ারিতে হতে পারে। তো সেই ক্ষেত্রে মনে করেন যে ফেব্রুয়ারি ঠিক আছে। আপনি নির্বাচনটা যদি হয়, শুনেন এই সন্দেহটা কখন হয় যে নির্বাচনের ব্যাপারে কেন বিএনপি জোর দিয়েছিল? সন্দেহটা হয় যখন ক্ষমতাটাকে ধরে রাখবার জন্য বা দীর্ঘায়িত করবার জন্য একটা চক্রান্ত চলে। তো তখন মানুষের মধ্যে একটা সন্দেহ হয় যে আবার কি সেই 111 এর মতো বিনা ভোটে যেই কারণে মানুষ রক্ত দিল, আপনার সংগ্রাম করলো, জীবন দিল, যে কি একটা ন্যায় বিচার এবং জনগণের কাছে দায়বদ্ধতা থাকতে হবে। এখন যদি এই অনির্বাচিত সরকার দীর্ঘমেয়াদী থাকে, তাহলে তো তারা তো জনগণের কাছে দায়বদ্ধতা তাদের নেই। যখন এখন সজীব ভুঁইয়া বা অন্যান্য যারা আছেন, তারা তো যে দুর্নীতির অভিযোগ আসছে, তারা কিন্তু তাদের কিন্তু কোনো রকম মানে মাথা ব্যথায় নেই।